नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে 2023-এর এসএসসি এমটিএস পরীক্ষার প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো তার মধ্যে দেখো আজকে যে প্রথম শিফট, সেই প্রথম শিফটের প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। প্রথমে দেখো একটা প্রশ্ন আছে কি, ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটি লেখক কে? ঠিক আছে, সহ লেখকের কথা বলা হয়েছে। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, হর্ষবর্ধন কাপুর নাকি নওয়াজুদ্দিন সিদ্দিকী নাকি আয়ুষ্মান খুরানা নাকি রাজকুমার রাও? তো মনে রাখবে যে ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড বইটির সহ লেখক হচ্ছে কে? আয়ুষ্মান খুরানা। অ্যান্সার হচ্ছে কি আয়ুষ্মান খুরানা। এবং এই বইটি আয়ুষ্মান খুরানার সাথে কে লিখেছিলেন? আরেকজন তাহির কাশ্যপ, নামটা মনে রাখবে, ঠিক আছে, তাহির কাশ্যপ। ইনি কিন্তু এই বইটি ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড এটি লিখেছেন। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ বই আছে যেগুলো আমাদেরকে বিশেষ করে বলিউডের থেকে জানতে হবে, যেহেতু বলিউড থেকে প্রশ্ন এসছে তাই বলিউডেরগুলো বলছি। সোনু সুদের লেখা কি আই এম নট মসিহা, ঠিক আছে। অনুপম খেরের লেখা ইয়োর বেস্ট ডে ইজ টুডে। প্রিয়াঙ্কা চোপড়ার লেখা বইটির নাম কি আনফিনিশড। এবং অমিতাভ বচ্চনের লেখা বইটির নাম সোল কারি ফর ইউ অ্যান্ড মি। ঠিক আছে, এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা বই কিন্তু তোমরা নোট করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো কি 1873 সালে যিনি কালো দিয়ে দাগযুক্ত স্নায়ু টিস্যুর প্রথম ছবি, অর্থাৎ কি যে নার্ভ সেল বা যে স্নায়ু কোষ, ঠিক আছে, সে স্নায়ু টিস্যুর ছবি প্রথম কে আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, গান্টার বলবেল নাকি ক্যামিলো গোলগি নাকি উইলিয়াম হার্ভে নাকি পল এনরিচ? তো দেখো যে স্নায়ু টিস্যু বা নার্ভ সেলের, ঠিক আছে, নার্ভ টিস্যু যে তার যে প্রথম বর্ণনা, স্নায়ু কোষের বর্ণনা কে দিয়েছিল? ক্যামিলো গোলগি দিয়েছিল। কে দিয়েছিল? ক্যামিলো গোলগি। এবং তিনি গোলগি অ্যাপারেটাস, ঠিক আছে, গোলগি অ্যাপারেটাসেরও কিন্তু আবিষ্কার করেছিলেন। আমাদের যে একটা কোষ অঙ্গাণু গোলগি অ্যাপারেটাস, তার যে আবিষ্কার সেটাও কিন্তু কে করেছিলেন? ক্যামিলো গোলগি। দেখো গুন্টার ব্লোবেল কি করেছিলেন? তিনি একজন সাইলেসিয়া জার্মান এবং আমেরিকান জীববিজ্ঞানী ছিলেন। তিনি প্রোটিনের যে অন্তর্নিহিত সংকেত সেটা তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে গান্টার বলবেল কি করেছিলেন? প্রোটিনের যে অন্তর্নিহিত সংকেত সেটা তিনি আবিষ্কার করেছিলেন। এবং 1999 সালে তিনি একটি কি করেছিলেন? তিনি চিকিৎসা বিজ্ঞানের নোবেল প্রাইজ পেয়েছিলেন। তারপর হচ্ছে উইলিয়াম হার্ভে, তিনি মানবদেহের রক্তের যে পূর্ণ সঞ্চালন, ব্লাড সার্কুলেশন, ঠিক আছে, আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটা তিনি কে আবিষ্কার করেছিলেন? সেটা করেছিলেন উইলিয়াম হার্ভে। এবং পাউল এরলিখ, তিনি কি করেছিলেন? তিনি একজন ইহুদি চিকিৎসক এবং বিজ্ঞানী ছিলেন। তিনি রক্তবিজ্ঞান, তাছাড়া অনাক্রমতাবিদ্যা এবং জীবাণু নিরোধ রাসায়নিক চিকিৎসা নিয়ে কাজ করেছেন। তিনি কি করেছিলেন? তিনি রক্তবিজ্ঞান, তারপর হচ্ছে অনাক্রমতা বিজ্ঞান এবং জীবাণু বিরোধ রাসায়নিক চিকিৎসা নিয়ে গবেষণা করেছেন। এবং তিনি 1909 সালে, ঠিক আছে, 1909 সালে সিফিলিস রোগের যে প্রতিকার, সিফিলিস রোগের প্রতিকার তিনি আবিষ্কার করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো এটা একটা অন্য প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের, ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা এখন করছি তার জন্য এটা আমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়েছি। ওটাও ক্রিকেট থেকে ছিল, এটাও ক্রিকেট থেকে। 2024 সালের টি-20 পুরুষ বিশ্বকাপে ম্যাচের সেরা পুরস্কার কে পেয়েছেন? ম্যাচের সেরা, প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটি কে পেয়েছেন? বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব নাকি হর্ষদীপ সিং? তো মনে রাখবে এই বছরের যে টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা কিন্তু আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে ম্যাচের সেরা, প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটি কে পেয়েছিলেন? বিরাট কোহলি, ঠিক আছে। আরও অন্যান্য যে পুরস্কারগুলো কে কে পেয়েছেন দেখে নাও। দেখো প্রথমত যে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এটা হচ্ছে 9 নাম্বার এডিশন। প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2007 সালে এবং সেখানে জয়ী হয়েছিল কে? ইন্ডিয়া। এবং সেই বছর ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল? মহেন্দ্র সিং ধোনি, থালা ফর আ রিজন, ঠিক আছে। এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ এটা কন্ডাক্ট করে কে? আইসিসি করে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার হেডকোয়ার্টার কোথায়? দুবাইতে, ঠিক আছে। 2024-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা হয়েছিল 2 জুন থেকে 29 জুন পর্যন্ত। এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপের হোস্ট ছিল কে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার সাথে ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। এবং এই বছরের জয়ী কে? জয়ী হচ্ছে ভারত এবং রানার আপ হচ্ছে কে? সাউথ আফ্রিকা, ঠিক আছে।
এরপর বিশ্বকাপে ভারতের কি কি অবদান আছে দেখো। ভারত প্রথম বিশ্বকাপ পেয়েছিল 1983 সালে, এটা 60 ওভারের ছিল, ঠিক আছে, 60 ওভার। মনে রাখবে যে 60 ওভারের বিশ্বকাপ এবং 50 ওভারের বিশ্বকাপের একমাত্র জয়ী দল হচ্ছে ইন্ডিয়া। তাহলে 1983 সালে ওয়ার্ল্ড কাপ ওডিআই ওয়ার্ল্ড কাপ পেয়েছিল কে? ইন্ডিয়া, ক্যাপ্টেন ছিল কপিল দেব, ঠিক আছে। 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে এবং তখন ক্যাপ্টেন কে ছিল MS ধোনি, এবং 2007 সালের যে টি20 ওয়ার্ল্ড কাপ তার হোস্ট কে ছিল সাউথ আফ্রিকা, ঠিক আছে, তার হোস্ট কে ছিল সাউথ আফ্রিকা, এটাও মনে রাখবে। 2011 ওয়ার্ল্ড কাপ MS ধোনি, ঠিক আছে। 2013 যে চ্যাম্পিয়ন্স ট্রফি তখনও ক্যাপ্টেন কে ছিল MS ধোনি, এবং 2024 যে টি20 ওয়ার্ল্ড কাপ তার ক্যাপ্টেন হচ্ছে কে? হিটম্যান বা রোহিত শর্মা, ঠিক আছে। এরপর দেখো যে অ্যাওয়ার্ডগুলো আছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ বিরাট কোহলি পেয়েছে, প্লেয়ার অফ দ্য সিরিজ জসপ্রীত বুমরা, স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ সূর্যকুমার যাদব, ঠিক আছে। সূর্যকুমার যাদবের যে লাস্টের ক্যাচটা, যারা খেলাটা দেখেছো তারা জানবে, তো তার জন্য কী পেয়েছে? স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ। এরপর দেখো হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট উইকেট টেকার কে আছে? অর্শদীপ সিং, ভারতীয়, 17টা উইকেট পেয়েছেন, এবং ফারুকি, আফগানিস্তানের যে ফারুকি তিনিও কিন্তু 17টা উইকেট পেয়েছেন। হাইয়েস্ট রান স্কোরার কে আছে? গুরবাজ, কোথাকার? সাউথ আফ্রিকার, আফগানিস্তানের, এবং তিনি 281 রান করেছিলেন, ঠিক আছে। এবং সবথেকে যদি বলা হয় বেশি ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত রান কে করেছিল? নিকোলাস পুরান, তিনি 98 রান করেছিলেন, এবং আমাদের যে রোহিত শর্মা তিনি কত করেছিলেন? 92, ঠিক আছে। এরপর দেখো আরও একটি রেকর্ড এখানে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি 4 ওভার বল করে কোনো রকম রান না দেওয়া, যেটাকে বলা হচ্ছে মেডেন, ঠিক আছে। সেটা কে করেছিল? নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার লকি ফার্গুসন, তিনি 4 ওভার বল করেছিলেন, কোনো রান দেননি, উপরন্তু 3টা উইকেট নিয়েছিলেন, ঠিক আছে। কোন টিমের বিরুদ্ধে করেছিলেন? পাপুয়া নিউগুনিয়া, ঠিক আছে, পাপুয়া নিউগুনিয়ার বিপক্ষে তিনি এই রেকর্ডটি করেছিলেন। তাছাড়া দেখো আরেকটা রেকর্ড আছে, সেটা হচ্ছে কার? প্যাট কামিন্সের, সেটা হচ্ছে হ্যাট্রিক, পরপর 2টা ম্যাচে হ্যাট্রিক। হ্যাট্রিক মানে কি? পরপর 3টা উইকেট নেওয়া, পরপর 2টো ম্যাচে কিন্তু হ্যাট্রিক নিয়েছিল কে? প্যাট কামিন্স। কে নিয়েছিল? প্যাট কামিন্স। কোথাকার প্লেয়ার? অস্ট্রেলিয়ার। কোন কোন দুটি দলের বিরুদ্ধে নিয়েছিলেন? একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে পাপুয়া নিউগুনিয়া, ঠিক আছে। এরপর দেখো টি20 ওয়ার্ল্ড কাপের যে কমপ্লিট ইনফরমেশান, এটা নিয়ে একটা ক্লাস তোমাদেরকে অলরেডি করানো হয়েছে, যারা যারা দেখোনি তারা সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, শিখ সাহিত্য অনুসারে গুরু নানক দেবের জন্মবার্ষিকী পালিত হয় ভারতীয় চন্দ্র মাসের ড্যাশ মাসে, মানে ভারতীয় চন্দ্র মাসের পূর্ণিমা দিন, মানে কোন মাসে আর কি? কার্তিক, আষাঢ়, পৌষ নাকি মাঘ? তো দেখো গুরু নানক দেবের যে জন্মবার্ষিকী সেটা পালন করা হয় কার্তিক মাসের পূর্ণিমাতে, ঠিক আছে। এই যে শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা গুরু নানক দেব, তার জন্মবার্ষিকী হিসাবে প্রতি বছর গুরু নানক জয়ন্তী পালন করা হয়। 2022-এর জন্য এটি 11ই নভেম্বর, ঠিক আছে। এটি কততম ছিল? 2022-এ ছিল 553তম। কার্তিক পূর্ণিমার শুভ উপলক্ষে দীপাবলির 15 দিন পর কিন্তু এই উৎসব উদযাপিত করা হয়। তাহলে দীপাবলির 15 দিন পর কার্তিক মাসের পূর্ণিমাতে। গুরু নানক 1469 সালে পাকিস্তানের তালওয়ান্ডিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 1539 সালে, ঠিক আছে, পাকিস্তানের কারতারপুরে জীবন ত্যাগ করেছিলেন। এরপর দেখো গুরু নানক সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। শিখ ধর্মের যে 10 জন গুরু আছে তাদের মধ্যে প্রথম হচ্ছেন কে? গুরু নানক দেব, এবং তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। এবং শিখদের যে লাঙ্গার প্রথা আছে সেটির প্রচলনও কে করেছিলেন? সেটির প্রচলনও করেছিলেন গুরু নানক দেব। এরপর সেকেন্ড গুরু দেখো কে ছিল? সেকেন্ড গুরু ছিল গুরু অঙ্গদ দেব। তিনি কি করেছিলেন? তিনি গুরুমুখী লিপির কিন্তু প্রচলন করেছিলেন, ঠিক আছে। 3 নম্বর গুরু অমরদাস, গুরু অমরদাস। 4 নম্বর কে ছিল? রামদাস। দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি, ঠিক আছে। গুরু রামদাস। এই রামদাসকেই যে মুঘল সম্রাট আকবর, ঠিক আছে, মুঘল সম্রাট আকবর তিনি কি করেছিলেন? জমি দান করেছিলেন, এবং সেই জমিটা নিয়ে গুরু রামদাস একটি শহরের স্থাপনা করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন কি? রামদাসনগর। এবং পরবর্তী ক্ষেত্রে এই শহরটারই নাম পরিবর্তন করে কি করা হয়? অমৃতসর, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর যে গুরু, তার নাম হচ্ছে গুরু অর্জুন দেব। তিনি কি করেছিলেন? তিনি আদি গ্রন্থ, শিখ ধর্মের সবথেকে পবিত্র গ্রন্থ হচ্ছে আদি গ্রন্থ, তিনি সেই আদি গ্রন্থের রচনা করেন। এবং বর্তমানে যেটা হচ্ছে কি গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, সেই মন্দিরের স্থাপনা করেন কে? গুরু অর্জুন দেব। তখন মন্দিরটার নাম কী ছিল? তখন হরমন্দির সাহেব ছিল, মন্দিরটার নাম হরমন্দির সাহেব। এবং 9 নম্বর গুরু, তার নাম ছিল তেগ বাহাদুর। তিনি ইসলাম
তখন আমাদের মুঘল সম্রাট কে ছিল? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব চেয়েছিল যে তেগ বাহাদুরকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য, ঠিক আছে, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হননি। তার কারণে তার মানে গলা কেটে নিয়েছিল কে? ঔরঙ্গজেব। এরপর দেখো গুরু গোবিন্দ সিং, ইনি হচ্ছেন কে? 10 নম্বর গুরু এবং সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা শেষ। গুরু গোবিন্দ সিং হচ্ছে শিখদের অন্তিম গুরু, ঠিক আছে। এরপর গুরু প্রথা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। অন্তিম গুরু ইনি 1675 সালে জন্মগ্রহণ করেন এবং 1708 সালে মারা যান, ঠিক আছে। এনাকে কিন্তু 1708 সালে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। তিনি 1699 সালে একটা খালসা পন্থ, ঠিক আছে, খালসা পন্থের যে প্রচলন সেটা কিন্তু তিনি করেছিলেন 1699 সালে, যেটাকে এখন একটা উৎসব হিসাবে পালন করা হয়, সেটা হচ্ছে বৈশাখী। বৈশাখী উৎসব 13 এপ্রিল হয়, তোমরা জানো আশা করি। এটা হচ্ছে কি শিখদের একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখী। তিনি 1699 সালে এই খালসা পন্থের স্থাপনা করেন। তাছাড়া তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন, সেটা হচ্ছে 5 কাকার। তিনি 5 ধরনের কযুক্ত বস্তু রাখার কথা বলেছিলেন। একটা হচ্ছে কি কেস, মানে হচ্ছে চুল। তিনি বলেছিলেন যে যারা শিখ তাদের চুল থাকা বাধ্যতামূলক। তাছাড়া হচ্ছে কৃপান। কৃপান মানে এক ধরনের ছুরির মতো দেখবে, যেটা শিখরা সবসময় রাখে। আর একটা হচ্ছে কঙ্গা। কঙ্গা মানে হচ্ছে কি হাতের বালা। আর কি কাচ্ছা। আর একটা হচ্ছে তোমার কড়া। কড়া মানে হচ্ছে হাতের বালা, আর কঙ্গা মানে হচ্ছে চিরুনি, ঠিক আছে। তো এই যে 5 প্রকারের যে কাকার, সেই 5 প্রকার কাকার রাখার প্রচলন কে করেছিলেন? গুরু গোবিন্দ সিং। তাছাড়া তার 5 জন গুরুত্বপূর্ণ শিষ্য ছিল। গুরুত্বপূর্ণ শিষ্য কে কে ছিল দেখো, এটা একবার ইরেজ করছি, ঠিক আছে। একজন ছিল দয়ারাম। 5 জন গুরুত্বপূর্ণ শিষ্য দয়ারাম। তারপর কে ছিল? ধর্মদাস। তাছাড়া জগন্নাথ। 3 জন হলো। একজনকার নাম ছিল হিসমত, আরেকজনকার ছিল মাধব সিং। এইগুলো ছিল কি গুরু গোবিন্দ সিংয়ের গুরুত্বপূর্ণ যে 5 জন শিষ্য, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, যক্ষগান হলো একটি লোকনৃত্য যা নিম্নলিখিত রাজ্যের কোনটির অন্তর্গত? কেরালা, কর্ণাটক, হরিয়ানা নাকি রাজস্থান? তো দেখো যক্ষগান হচ্ছে কোথাকার? এটা হচ্ছে কর্ণাটকের একটি লোকনৃত্য বা ফোক ডান্স। কোথাকার? কর্ণাটকের, ঠিক আছে। কর্ণাটকের একটি ফোক ডান্স। তাছাড়া আরও অন্যান্য যে ফোক ডান্সগুলি আছে কর্ণাটকের, তার মধ্যে একটি হচ্ছে কি ঢোলু কুনিথা। একটা হচ্ছে কি ঢোলু কুনিথা, এটাও একটা। তাছাড়া আর কি আছে? বীরগাম আছে। আর কি আছে? বীরগাম, তারপর হচ্ছে বোলাক, ঠিক আছে। এটা হচ্ছে কোথাকার? কর্ণাটকের কিছু গুরুত্বপূর্ণ ফোক ডান্স। তাছাড়া দেখো কেরালার একটা অপশন ছিল না, কেরালার দেখো, কেরালার কয়েকটি ফোক ডান্স হচ্ছে থেইয়ম। একটা হচ্ছে থেইয়ম। তাছাড়া মুড়িয়াট্টম। তাছাড়া আছে কোড়িয়াট্টম কোথাকার? কেরালা, ঠিক আছে। এই আট্টম মানে হচ্ছে কি ডান্স, ঠিক আছে। এরপর দেখো রাজস্থানের কিছু গুরুত্বপূর্ণ ডান্স, যেমন গের কোথাকার? রাজস্থান। গিদড় কোথাকার? রাজস্থান। কালবেলিয়া। এই কালবেলিয়া একজন ফেমাস ডান্সারের নাম যেটা পড়ে সেটা হচ্ছে কি গুলাবো সাপেরা, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভিতরগাঁওয়ের ইটের মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভিতরগাঁও ইটের মন্দির মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি কেরালা? তো মনে রাখবে যে ভিতরগাঁও ইটের মন্দির আছে, এটা হচ্ছে উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ মন্দির, ঠিক আছে। এরপর দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির আছে যেগুলো সম্বন্ধে আমাদেরকে জেনে রাখতে হবে। একটা হচ্ছে কোণারকের সান টেম্পল বা সূর্য মন্দির। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। এবং এটি 1984 সালে ইউনেস্কোর যে
ইউনেস্কো হেরিটেজ সাইটে যুক্ত হয়েছে কবে 1984 সালে। এবং এই সান টেম্পল বা যে সূর্য মন্দির এটা স্থাপনা করেছিল কে? নরসিংহদেব প্রথম। তিনি কোন বংশের ছিলেন? তিনি গাঙ্গেয় বংশের ছিলেন, ঠিক আছে, গাঙ্গেয় বংশের ছিলেন। এবং এই মন্দিরটিকে বলা হয় ব্ল্যাক প্যাগোডা। এই মন্দিরটি কী নামে পরিচিত? ব্ল্যাক প্যাগোডা। তারপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে মহাবলীপুরমের মন্দির সমূহ, ঠিক আছে। এটা 1984 সালে ইউনেস্কোতে যুক্ত হয় এবং এটি কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। এবং এটি সপ্ত প্যাগোডা নামে পরিচিত। কি নামে? সপ্ত প্যাগোডা, সপ্ত প্যাগোডা। নেক্সট দেখো কি আছে, দ্য গ্রেট লিভিং চোলা টেম্পল। এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে টোটাল 3টা মন্দির আছে, ঠিক আছে, টোটাল 3টা মন্দির আছে। তার জন্য দেখো যে ইউনেস্কোর যে বছরগুলো দেওয়া আছে, একটা 1987 সালে আর বাকি দুটো 2004 সালে কিন্তু ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছিল। 3টা মন্দির কি কি? একটা হচ্ছে বৃহদেশ্বর মন্দির, বৃহদেশ্বর মন্দির। একটা হচ্ছে ঐরাবতেশ্বর, একটা হচ্ছে ঐরাবতেশ্বর, এবং আরেকটা হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির, ঠিক আছে। তো এই বৃহদেশ্বর মন্দিরটাকে বানিয়েছিল রাজরাজ প্রথম। চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি? রাজরাজ প্রথম। এবং তিনি 1987 সালে এটি কী হয়েছিল? ইউনেস্কোর সাথে যুক্ত হয়েছিল এই বৃহদেশ্বর মন্দির। এবং ঐরাবতেশ্বর এবং গঙ্গাইকোন্ড চোলপুরম মন্দির 2004 সালে ইউনেস্কোর সাথে যুক্ত হয়, ঠিক আছে। এবং এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। দেখো নিচের কোন আন্দোলন বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল? একটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, একটা হচ্ছে প্রার্থনা সমাজ, একটা হচ্ছে আরিয়া সমাজ এবং একটা হচ্ছে সত্যশোধক সমাজ। তো দেখো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন 1897 সালের 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। কোথায়? আমাদের বাংলার বেলুর মঠ, বেলুরে কিন্তু এই রামকৃষ্ণ মিশনের স্থাপনা হয়। তারপর আর একটা কী ছিল? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ হচ্ছে কে? 1867 সালে আত্মারাম পাণ্ডুরং গড়ে উঠেছে, মানে তৈরি করেছিলেন, ঠিক আছে। প্রার্থনা সমাজ কে করেছিলেন? 1867 সালে আত্মারাম পাণ্ডুরং। এবং কোথায় করেছিলেন? বোম্বেতে। তাহলে এখানে যে প্রশ্ন অনুযায়ী প্রার্থনা সমাজ হচ্ছে না, ঠিক আছে। তারপর হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজ কে করেছিল? এটাও বোম্বেতে হয়েছিল এবং এটি করেছিল কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। এই আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী এবং 1875 সালে তিনি এটির প্রতিষ্ঠা করেন। এরপর দেখো সত্যশোধক সমাজ, এটাও হয়েছিল মহারাষ্ট্রেতে 1873 সালে এবং এটি কে করেছিল? জ্যোতিবা ফুলে। তাহলে দেখো প্রশ্নটা কী ছিল যে কোনটা বাংলায়? প্রার্থনা সমাজ বাংলায় হয়নি, আর্য সমাজও হয়নি, সত্যশোধক সমাজও হয়নি। তাহলে রামকৃষ্ণ মিশনটা কোথায় হয়েছিল? আমাদের বাংলার বেলুরে। এবং এটি কে স্থাপনা করেছিলেন? স্বামী বিবেকানন্দ তার গুরু রামকৃষ্ণ পরমহংস দেবের জন্য 1897 সালে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ম্যান্ডারিন ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? আফগানিস্তান, চায়না, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তো দেখো বাংলাদেশের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে, বাংলাদেশের হচ্ছে বাংলা। আর ম্যান্ডারিন হচ্ছে কোথাকার? চীন, চীনের হচ্ছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ম্যান্ডারিন। দেখো ম্যান্ডারিন ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মেনল্যান্ড চায়না অ্যান্ড তাইওয়ান। ইট ইজ অলসো অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ সিঙ্গাপুর, ঠিক আছে, হংকং, আরেকটা হচ্ছে মালয়েশিয়া এবং তিব্বত। তাহলে মনে রাখবে যে ম্যান্ডারিন এটা কোন কোন দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? একটা হচ্ছে চায়না, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তিব্বত, হংকং, ঠিক আছে। এগুলোর হচ্ছে কি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে তোমার ম্যান্ডারিন। এবং চায়নার যে কারেন্সি সেটা হচ্ছে কি ইউএন রেমেনবি কোথাকার? চায়না, ঠিক আছে। এবং দেখো শ্রীলঙ্কার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি সিংহল বা তামিল। এখানকার দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে শ্রীলঙ্কার, একটা হচ্ছে কি সিংহল আর একটা হচ্ছে তামিল। এবং আফগানিস্তানের দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে পশতু আর একটা হচ্ছে দারি। তাহলে মনে রাখবে দেখো ম্যান্ডারিন হচ্ছে চীন, বাংলাদেশের বাংলা, শ্রীলঙ্কা সিংহল বা তামিল, আর একটা হচ্ছে আফগানিস্তানের দুটো কি পশতু এবং দারি, ঠিক আছে। নেক্সট দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল এই পর্যন্তই ছিল। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।